সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুড মর্নিং। আমরা গত ক্লাসে ফিন্যান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার সম্পর্কে আলোচনা করেছিলাম। তার পার্ট 1 যে ক্লাস ছিল সেখানে আমরা সর্বশেষ যেই বিষয়টি আলোচনা করেছিলাম সেটি হচ্ছে ঋণ মঞ্জুর করবার কালে একটি ব্যাংকের বিবেচ্য বিষয়গুলো কি। আমরা তার মধ্যে কোম্পানি বিবেচনাগুলো অর্থাৎ ব্যাংক নিজে যেহেতু একটা কোম্পানি, সেই কোম্পানি হিসেবে তার নিজস্ব বিবেচনাগুলো আমরা সেদিন আলোচনা করেছিলাম এবং তার সাথে সাথে আমরা যেটা আলোচনা করব বলে বলেছিলাম সেটি হচ্ছে গ্রাহক বিবেচনা। অর্থাৎ ব্যাংক যখন ঋণ মঞ্জুর করে, আমি আবার উল্লেখ করছি, গত ক্লাসে যা বলেছিলাম সেটি আমি আবার উল্লেখ করছি, ব্যাংক যখন কাউকে ঋণ দেওয়ার জন্য সম্মতি প্রদান করে তখন ব্যাংক অবশ্যই দুটি বিষয় বিবেচনা করে। একটি হচ্ছে কোম্পানি হিসেবে ব্যাংকের নিজস্ব বিবেচনা, নিজস্ব মূল্যায়ন, এবং তার পাশাপাশি হচ্ছে যাকে ঋণ দেয়া হবে, সে ব্যক্তি হোক কিংবা প্রতিষ্ঠান হোক, যাকে ঋণ দেয়া হবে তার সম্পর্কে বিবেচনা। কোম্পানি সেক্ষেত্রে নিজের ক্ষেত্রে তারল্য বিবেচনা করে, নিরাপত্তা বিবেচনা করে, লাভজনকতা বিবেচনা করে, বৈচিত্র্যতা বিবেচনা করে, মেয়াদ মিশ্রণ অর্থাৎ বিভিন্ন মেয়াদের ঋণ দেওয়ার কথা বিবেচনা করে এবং জামানত এর কথা বিবেচনা করে। এবং কোম্পানির সাথে সাথে যখন যেই গ্রাহককে ঋণ দেয় সেই গ্রাহকের সম্পর্কে যে বিবেচনাটা করে সেটি হচ্ছে, আমরা জানি যে যাকে ঋণ দিবে তার কাছ থেকে ঋণটাকে আদায় করে নেওয়া, শুধু ঋণ আদায় করা নয়, ঋণের জন্য যে সুদ দেওয়ার কথা ছিল, যে হারে সুদ দেওয়ার কথা ছিল সেই সুদটাও আদায় করে নেওয়ার জন্য নিশ্চয়তা প্রদান করতে হয়, নিশ্চয়তা থাকতে হয়। সেই জন্য ব্যাংক যখন ঋণ মঞ্জুর করে তখন গ্রাহকের চরিত্রের দিকে সবচেয়ে বেশি নজর দেয়। অর্থাৎ যে গ্রাহককে ঋণ প্রদান করা হলো সেই গ্রাহক সেই টাকাটা যে পরিশোধ করবে সেই চরিত্রগত বৈশিষ্ট্য অর্থাৎ চারিত্রিক কোনো ঝামেলা যেন না থাকে সেই বিষয়টি বিবেচনা করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে গ্রাহকের ক্ষমতা, যাকে ঋণ দেওয়া হলো সেই গ্রাহকের এই টাকাটা পরিশোধ করবার ক্ষমতা আছে কি নেই সেই বিষয়টা বিবেচনায় রাখতে হয়। সুতরাং আমরা বলতে পারি যে গ্রাহকের চরিত্রের পাশাপাশি গ্রাহকের সক্ষমতা, ঋণ পরিশোধ করার সক্ষমতাটাও ব্যাংককে বিবেচনা করতে হয়। 3 নম্বর হচ্ছে গ্রাহকের সম্পদশীলতা। যেই গ্রাহককে ঋণ দেওয়া হলো সেই গ্রাহকের সম্পদ অর্থাৎ স্থাবর অস্থাবর যে কোনো সম্পত্তি পর্যাপ্ত পরিমাণে আছে কিনা। কেন যে দেখতে হয়, কারণ হচ্ছে টাকা না দিলেও অ্যাটলিস্ট তার সম্পত্তিকে ক্রোক করে অর্থাৎ সম্পত্তিকে সিজ করে বা দখলে নিয়ে ব্যাংক যেন তার ঋণের পরিমাণ মতো টাকা আদায় করে নিতে পারে, সেই জন্য গ্রাহকের সম্পদশীলতার দিকেও বিবেচনা করতে হয়। 4 নম্বর হচ্ছে ঋণ গ্রহণের উদ্দেশ্য। যে গ্রাহককে ব্যাংক ঋণ দেবে সেই গ্রাহক কী কারণে ঋণটা নিচ্ছে, সেই ঋণটা গ্রহণ করার উদ্দেশ্য কী, সে কি চোরাচালান করবে নাকি কোনো নির্দিষ্ট কোনো ভালো আইনানুগ কোনো ব্যবসায় লাগাবে, সে কি কোনো অন্যায় কাজ করবে নাকি কোনো ভালো ব্যবসায়ী লাগাবে যেটা কিনা বাংলাদেশের বা কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে, সেই বিষয়টা বিবেচনার জন্যই গ্রাহকের ঋণ গ্রহণের উদ্দেশ্যটাকেও বিবেচনায় রাখতে হয়। সর্বশেষ 5 নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে ঋণ ফেরতের উৎস। গ্রাহক, যে গ্রাহক সে ব্যক্তি হোক বা প্রতিষ্ঠান হোক, আমি আবার বলছি, গ্রাহক ব্যক্তি হোক বা প্রতিষ্ঠান হোক, সে যে ঋণ নিল সেই ঋণটা ফেরত দেওয়ার জন্য কোন উৎসের সহায়তা নেবে। সে কি ব্যবসা করে ঋণ ফেরত দেবে, নাকি সে নিজস্ব উৎস হতে ঋণ ফেরত দেবে, নাকি সে অন্য কোনো মাধ্যমে ঋণ ফেরত দেবে, সেই বিষয়টা ব্যাংককে অবশ্যই বিবেচনা করতে হয়। এজন্য বলা হয় যে একটি ব্যাংক যখন ঋণ দেয় শুধুমাত্র ঋণ চাইলো আর ঋণ দিয়ে দিল এটা কিন্তু হয়ে যায় না। ঋণ চাওয়ার সাথে সাথেই ব্যাংকে অবশ্যই সে ঋণ প্রদান হবে কিনা, সে ঋণটা ফেরত আসবে কিনা, কাকে ঋণ দিচ্ছি, যে ঋণ নিচ্ছে সে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে সক্ষম কিনা, যে সুদের হারে ঋণ দিচ্ছে সেই সুদের হারটা আমার জন্য লাভজনক কিনা, যে মেয়াদে ঋণ দিচ্ছি সেই মেয়াদটা আমার জন্য আমার ব্যবসার উদ্দেশ্যের সাথে সম্পূরক কিনা, আমি যে আমার মুনাফা লাভ হবে কিনা, তার সাথে আমার এমপ্লয়িজদের বা কর্মচারীদের বেতন দিতে পারবো কিনা, এই সমস্ত বিষয় ব্যাংক বিবেচনা করে। সুতরাং আমরা এক কথায় বলতে পারি যে ঋণ মঞ্জুরকালে একটি ব্যাংক কোম্পানি হিসেবে দুই দিক থেকে বিবেচনা করে, একটি কোম্পানি বিবেচনা, একটি গ্রাহক বিবেচনা। অর্থাৎ একটি ব্যাংকে ঋণ প্রদান করতে হলে তাকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হয়। এই বিবেচনা করার মধ্য দিয়ে ঋণ প্রদান করতে সক্ষম হলে সেই ঋণটা পরিশোধও হয়, সেই ঋণ থেকে মুনাফাযোগ্য একটা সম্পর্ক গ্রাহকের সাথে তৈরি করতে পারে বলেই ঋণ মঞ্জুরকালে বিবেচ্য বিষয়গুলো একটি ব্যাংকিং খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। সুতরাং আমরা এই টপিকের পরে আমরা নতুন টপিকে আমরা যেতে পারি। আমি আশা করি যে এই টপিকের বিষয়গুলো নিজেরা একটু ভালো করে পড়ে নেবে।
নেক্সট যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ব্যাংক ঋণের শ্রেণী বিভাগ। আমরা তো বললাম ঋণ কাকে বলে, ঋণ কিভাবে মঞ্জুর করতে হয়, কাকে ঋণ দিতে হবে, ঋণ মঞ্জুরকালে বিবেচ্য বিষয়গুলো কি। এখন আমরা যে জিনিসটা দেখবো এটা হচ্ছে ব্যাংক ঋণের শ্রেণী বিভাগ। ব্যাংক ঋণের শ্রেণী বিভাগ তিনটি প্রকৃতি অনুযায়ী করতে হয়। একটি হচ্ছে নর্মাল প্রকৃতি অনুযায়ী, সাধারণ প্রকৃতি অনুযায়ী ঋণ। 2 নম্বর হচ্ছে ব্যবহার অনুযায়ী ঋণ, আমরা স্ক্রিনে দেখব ব্যবহার অনুযায়ী ঋণ। এবং 3 নম্বর হচ্ছে মেয়াদ অনুযায়ী ঋণ। আমরা যদি বলি যে প্রকৃতি অনুযায়ী ঋণ, সেটি কি? সেটি হচ্ছে তহবিল থেকে যে ঋণটা দেয়, ব্যাংক যা নির্দিষ্ট তহবিল থেকে যে ঋণটা দেয় এবং দলিলের মাধ্যমে যে ঋণটা দেয়, এই দুইটার ঋণ হচ্ছে প্রকৃতি অনুযায়ী ঋণ। অর্থাৎ ব্যাংকের নিজস্ব যে প্রকৃতি, ব্যাংকের নিজস্ব যে ধরন, সেই ব্যাংকটা বাণিজ্যিক ব্যাংক হতে পারে, কেন্দ্রীয় ব্যাংক হতে পারে, সেই ব্যাংকটা কৃষি ব্যাংক হতে পারে, শিল্প ব্যাংক হতে পারে, অর্থাৎ যে কোনো বিশেষায়িত ব্যাংক হতে পারে। যে ব্যাংকই হোক না কেন তার প্রকৃতি অনুযায়ী সে যখন ঋণ দেয়, সেই ঋণ দেওয়াটাকে বলা হচ্ছে প্রকৃতি অনুযায়ী ঋণ। সেটা 2 ধরনের হতে পারে। নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি তহবিল হতে দেয় ঋণ। 2 নম্বর হচ্ছে দলিলি ঋণ। তহবিল হতে দেয় ঋণটা আমি একটু বুঝিয়ে বলি। তহবিল হতে দেয় ঋণ মানে হচ্ছে ব্যাংক যে নিজস্ব তহবিল রয়েছে, সে তার নিজস্ব মূলধন, সে তার সংগৃহীত মূলধন, তার পরিশোধিত মূলধন অর্থাৎ শেয়ার মূলধন, তার ঋণ করার মাধ্যমে মূলধন, সেই সমস্ত মূলধন থেকে যেই ঋণটা গ্রাহককে আগাম হিসেবে দেয়, সেই ঋণটাকে বলা হচ্ছে প্রকৃতি অনুযায়ী ঋণের প্রথম ঋণ, অর্থাৎ তহবিল হতে দেয় ঋণ। 2 নম্বর হচ্ছে দলিল ঋণ। দলিল ঋণ কি? আমরা ফিনান্স, ব্যাংকিং ও বিমা 5ম অধ্যায়ে বাণিজ্যিক দলিল, বাণিজ্যিক ঋণ আমরা পড়েছিলাম। সেইগুলো হচ্ছে এই দুইটা ঋণই হচ্ছে বাণিজ্যিক এবং অবাণিজ্যিক দলিল ঋণ। এই দুইটা ঋণকে বলা হচ্ছে দলিল ঋণ। আচ্ছা, দলিল ঋণ মানে কি? দলিলের বিনিময়ে, একটা নির্দিষ্ট দলিলের বিনিময়ে যে ঋণটা দেওয়া হয় তাকে দলিল ঋণ বলে এক কথায়। বাণিজ্যিক দলিল ঋণ কি? যেটা বাণিজ্য করবার জন্য, অর্থাৎ ব্যবসায়িক উদ্দেশ্যে যেটা দেওয়া হয়, যেটাকে আমরা কমার্শিয়াল লোন বলি। আর যেটা অবাণিজ্যিক ঋণ সেটা হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্য না, যেটা ব্যক্তি লোন হতে পারে, সেটা বিবাহ জন্য লোন হতে পারে। ঠিক আছে? তারপর হচ্ছে যে আমরা একটু আগে যেটা বললাম তহবিল হতে দেয় ঋণ, সেই তহবিল হতে দেয় ঋণ আবার 3 ধরনের হয়। একটা হচ্ছে ধারে ঋণ, 2 নম্বর হচ্ছে নগদ ঋণ, 3 নম্বর হচ্ছে জমা অতিরিক্ত ঋণ। ধারে ঋণটা কি? নর্মাল একদম, যে আমি আপনার জন্য আমি টাকা দিব না, টাকা ঋণ যে দিচ্ছি সেটাও ধারে। কীরকম? আমি আপনার পক্ষে আপনার গ্রাহককে টাকা পরিশোধ করব, যেমন এলসি, প্রত্যয়পত্র যেটাকে বলে। সেটা কীরকম আমরা জানি। এলসির ক্ষেত্রে বলা হয় যে আপনি যে টাকাটা, মানে আমি ইম্পোর্ট করব, একটা দেশ থেকে আমি আমদানি করব, আমি আমদানি করার জন্য আমি চীনের একটি কোম্পানি, ধরে নিলাম জুয়াংজু কোম্পানির সাথে আমি চুক্তি করলাম। জুয়াংজু কোম্পানি আমার কাছ থেকে টাকা পাবে, ধরে নিলাম 10 লক্ষ টাকা পাবে। তো আমি এখানে একটা ব্যাংক, আমি ধরে নিলাম একটা ব্যাংকের নাম ওয়ান ব্যাংক, সেই ব্যাংকের সাথে আমি এলসি করলাম। ব্যাংক বলল, জুয়াংজু কোম্পানিকে বলল যে জুয়াংজু কোম্পানি, আপনাকে যে টাকাটা আপনি অনেকের কাছে পান, সেই টাকাটা আপনি প্রোডাক্ট পৌঁছে দেওয়ার পরপরই আমার মাধ্যমে আপনি নেবেন। অর্থাৎ আমাকে যে ঋণ দেওয়ার কথা সেটা আমাকে দিল না, কিন্তু ধারে রাখলো, আমার পক্ষে আরেকজনকে দিচ্ছে, পরে দেবে, এখন না পরে পরিশোধ করবে। তার মানে এই ঋণটাকে বলা হচ্ছে ধারে ঋণ। আরেকটা হচ্ছে নগদ ঋণ, যেটা একদম ক্যাশ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়, যেটা সাধারণভাবে ঋণ হিসেবে আমরা জানি, সেটা হচ্ছে নগদ ঋণ। এটা ডেফিনেশন আমরা সবাই জানি। 3 নম্বর হচ্ছে জমা অতিরিক্ত ঋণ। আমরা জানি যে আমরা এই সময়ে সবচেয়ে প্রচলিত একটা কথা আমরা শুনি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। এই যে ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ডটি হচ্ছে আসলে জমা অতিরিক্ত ঋণের একটি আধুনিক মাধ্যম। জমা অতিরিক্ত জিনিসটা কি? আমার জমা যা আছে তার চেয়ে অতিরিক্ত আমি ঋণ নিচ্ছি। অর্থাৎ ব্যাংক আমার গ্রাহকের চরিত্র, গ্রাহকের ক্ষমতা বিবেচনায় ব্যাংক আমাকে তার তহবিল থেকে আমার সামর্থ্যেরও বেশি আমাকে ঋণ দিচ্ছে, জানে যে আমি যে ঋণটা পরিশোধ করতে পারবো। আমরা অ্যাকাউন্টিংয়ে পড়েছি ব্যাংক জমা অতিরিক্ত, অর্থাৎ ইংলিশে বলা হয় ব্যাংক ওভারড্রাফট। যখন ব্যাংক আমাকে আমার জমার চেয়েও বেশি ঋণ আমাকে দেয়, তখন তাকে বলা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত ঋণ। এখন আমরা দেখি যে ব্যবহার অনুযায়ী ঋণ। 2 নম্বর প্রকৃতি হচ্ছে ব্যবহার অনুযায়ী ঋণ। সেখানে 2 ধরনের, বাণিজ্যিক ঋণ, অবাণিজ্যিক ঋণ। ব্যবহার অনুযায়ী ঋণ মানে হচ্ছে ব্যাংকের ঋণটা নেওয়ার পরে কোন খাতে ব্যবহৃত হবে সেটাকে বলা হচ্ছে ব্যবহার অনুযায়ী ঋণ। সেটা 2 ধরনের, একটা হচ্ছে বাণিজ্যিক ঋণ, একটা হচ্ছে অবাণিজ্যিক ঋণ। অর্থাৎ বাণিজ্যের জন্য, ব্যবসায়ীর উদ্দেশ্যে যে ঋণটা নেওয়া হয় বাণিজ্যিক ঋণ, আর ব্যবসায়িক উদ্দেশ্যে না হলে যে ঋণটা নেওয়া হয় তাকে বলে অবাণিজ্যিক ঋণ, সোজা হিসাব। 3 নম্বর হচ্ছে মেয়াদ অনুযায়ী ঋণ। মেয়াদ অনুযায়ী ঋণ 3 ধরনের, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। আমরা জানি কয়েক ঘন্টা থেকে 1 বছরের জন্য যে ঋণ দেওয়া হয় স্বল্প মেয়াদী ঋণ, আর
1 বছর থেকে 5 বছরের জন্য যে ঋণটা দেওয়া হয় সাধারণত স্থাবর সম্পদের জামানতের বিপরীতে এই ঋণটা দেওয়া হয়। এটি সাধারণত 1 থেকে 5 বছরের জন্য দেওয়া হয়। আবার বলছি 1 থেকে 5 বছরের জন্য যে ঋণটি দেওয়া হয় তাকে বলা হচ্ছে মধ্যমেয়াদী এবং 5 বছরের বেশি সময় অর্থাৎ দীর্ঘদিনের জন্য মিল কারখানা নির্মাণ, মিল কারখানা পরিচালনা, জমি যন্ত্রপাতি ক্রয়, জন্য বড় বড় বিষয়ের জন্য যে ঋণটা দেওয়া হয় তাকে বলা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ, যেটি 5 বছরের অধিক সময় থেকে অমীমাংসিত সময় পর্যন্ত হতে পারে। তো এই গেল আমাদের ব্যাংকের শ্রেণীবিভাগ। আমরা এখন যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যাংক আগামের শ্রেণীবিভাগ। ব্যাংক যে গ্রাহককে আগাম টাকা দেয়, ব্যাংক আগাম টাকা যে দেয়, ইংলিশে যেটাকে বলা হয় ব্যাংক অ্যাডভান্স, সেই আগাম টাকার প্রকারভেদটা আমরা পড়ব। সাধারণত ব্যাংক আগাম বলতে আমরা কি বুঝি? বাণিজ্যিক ব্যাংক তার তহবিল বিভিন্নভাবে ব্যবহার করে এবং করে সে মুনাফা অর্জনের চেষ্টা করে। সে মুনাফা অর্জন করার জন্য সে কিছু আগাম টাকা খরচ করে, আগাম টাকা দেয়। ব্যাংক তহবিলের প্রায় 60 থেকে 70% এই ধরনের খাতে ব্যবহৃত হয়। এই অগ্রিম মঞ্জুর জিনিসগুলোকে বলা হয় আগাম। আগাম শব্দ ইংলিশ হচ্ছে অ্যাডভান্স, অগ্রিম। অগ্রিমটাকে বাংলায় অনেক ভাষার মতো একটা শব্দে আগাম বলা হয়। আমরা ব্যাংক আগাম আসলে আমরা ঘাবড়াবো না, আমরা অগ্রিম হিসেবে ধরে নিব। সেই অগ্রিমটার হচ্ছে 4 ধরনের অগ্রিম দেয়। একটা হচ্ছে সাধারণ ঋণ বা ব্যয়, সাধারণ ঋণ বা সাধারণ ধার। 2 নম্বর হচ্ছে নগদ ঋণ, জমাতিরিক্ত ঋণ এবং অন্যান্য খাতে প্রদত্ত অগ্রিম। আমরা সাধারণ ঋণ আমরা পড়েছি একটু আগে, আমরা জমাতিরিক্ত ঋণ আমরা পড়েছি একটু আগে, আমরা নগদ ঋণ আমরা একটু আগে পড়েছি। আমরা শুধুমাত্র লাস্ট যে অংশটুকু আছে অন্যান্য খাতে প্রদত্ত ঋণ, এটা আমরা একটু দেখব। অন্যান্য খাতে প্রদত্ত ঋণ বলতে আমরা সাধারণ ঋণ আমরা বুঝি, জমাতিরিক্ত ঋণ আমরা একটু আগে পড়লাম, ডিটেলস এখানে আছে, আপনারা তোমরা পয়েন্টগুলো পড়ে নেবে। 3 নম্বর হচ্ছে সাধারণ নগদ ঋণ, সেটাও আমরা পড়লাম। আমরা অন্যান্য খাতে প্রদত্ত ঋণ, সেটার মধ্যে 1 নম্বর হচ্ছে লিম, শব্দ বড় হাতের LIM, লিম, যেটার ফুল ফর্ম, একটা সংক্ষিপ্ত ফর্ম লিম। বইতে আমরা দেখতে পাচ্ছি, বইতে তোমার সামনে যদি বই থাকে তোমরা দেখতে পাবে লিম, লোন এগেইনস্ট ইম্পোর্টেড মার্চেন্ডাইজ। যখন পণ্য আমদানি করা হয়, সে আমদানির বিপরীতে সে আমদানিকৃত পণ্য জামানত রেখে, জমা রেখে, সে আমদানিকৃত পণ্যের যে ভাউচার, সেটি ব্যাংকের কাছে জামানত রেখে যে ঋণটা নেওয়া হয় তাকে বলা হচ্ছে লিম বা লোন এগেইনস্ট ইম্পোর্টেড মার্চেন্ডাইজ। আমি আবার বলছি লোন এগেইনস্ট ইম্পোর্টেড মার্চেন্ডাইজ। লোন মানে ঋণ, এগেইনস্ট বিপরীতে, ইম্পোর্টেড আমদানিকৃত মার্চেন্ডাইজ পণ্য। আমাদেরকে অবশ্যই এই ফুল ফর্মটা জেনে রাখতে হবে, পরীক্ষায় এই ফুল ফর্মগুলো আসতে পারে। তো এখানে সাধারণত 45 থেকে 60 দিনের জন্য এই ঋণটি দিতে হয়। এরপর যেটা হচ্ছে LTR, লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট। ওই যে বললাম ভাউচার দিয়ে পণ্য আমদানির ডেলিভারি নেওয়ার যে রিসিপ্টটা, সেই রিসিপ্টটা জমা দিয়ে যে ঋণ নেওয়া হয় তাকে বলা হচ্ছে LTR। তারপর যেটা আছে এটা হচ্ছে PAD, পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট। আমদানি বিল এর মাধ্যমে ব্যাংক গ্রাহক ঋণ নেয়। এই বিলটা দিয়ে বলছে ভাই দেখেন আমি এত টাকা ঋণ জিনিস আনছি, এই পণ্যগুলো আনছি, ভাই সত্য কথা, এটা নেন, নিয়ে আমাকে কিছু ঋণ দেন। তার মানে এই ডকুমেন্ট দিয়ে যে ঋণটা নেয় তাকে বলা হচ্ছে PAD, পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট। 4 নম্বর হচ্ছে রপ্তানি পূর্ব ঋণ। রপ্তানি পূর্ব ঋণ, প্যাকিং অর প্রিশিপমেন্ট ক্রেডিট। রপ্তানি করবার আগে, রপ্তানি করতে কিছু খরচ লাগে অন্য দেশে রপ্তানি করতে, সেই জিনিসগুলো যেমন রপ্তানি আদেশ, স্থির প্রত্যয়পত্র, রপ্তানি পণ্যের হাইপোথিসিসের বিপরীতে মূলধন হিসেবে ঋণ দেওয়া হয়। যে আপনি রপ্তানি করবেন, রপ্তানি করলে তো টাকা আসবে, ইনকাম হবে, সেখান থেকে পরিশোধ করে দিবেন, আপনাকে ঋণ দিতে পারলাম, এরকম করে ঋণ দেওয়া হয়। রপ্তানি উত্তর ঋণ মানে রপ্তানির পরবর্তীতে ঋণ দেওয়া হয়, অর্থাৎ রপ্তানি হয়ে যাওয়ার পরে জাহাজীকরণ অর্থাৎ শিপমেন্ট, জাহাজে তুলে দেওয়ার পরে জাহাজের চালান, জাহাজের বিল, জাহাজের খরচ, তারপর হচ্ছে রপ্তানি হওয়ার পর ওখানকার শিপমেন্টের খরচ, এগুলো যদি চুক্তিতে থাকে এই জন্য যে ঋণটা প্রদান করা হয়। লাস্ট হচ্ছে ভোক্তা ঋণ, একদম কনজিউমার ক্রেডিট। ভোক্তা ঋণ মানে হচ্ছে একদম সবচাইতে বেশি প্রচলিত ঋণ। প্রত্যেকটি ভোক্তা মানে যে কোনো ধরনের ভোক্তা, গাড়ি, ফ্ল্যাট, হাউস, মানে বাড়ি, তারপর হচ্ছে বিয়ে, তারপর হচ্ছে বিভিন্ন অর্নামেন্টস, বিভিন্ন অনুষ্ঠান কিংবা নিজস্ব প্রয়োজন, উৎসবের জন্য নানান খাতে ভোক্তারা বিভিন্নভাবে ব্যাংকে আবেদন করে ঋণ নিতে পারে, সেগুলোকে বলা হচ্ছে ভোক্তা ঋণ।
6 নম্বর হচ্ছে বিল ক্রয় ও বাট্টাকরণ। সাধারণত ব্যাংকের জন্য আরেকটি নিরাপদ ও সুবিধাজনক বিনিয়োগ হচ্ছে রেলওয়ে রসিদ, জাহাজি চালান, বিল, বিনিময় বিল, এই ধরনের অনেকগুলো বিল বাংলাদেশে বা যে কোনো দেশে প্রচলিত আছে। এই বিলগুলোর বিপরীতে যেই ঋণটা দেওয়া হয়, অর্থাৎ যে বিলটা মনে করো একটা 10 লাখ টাকার, আমি এক্সাম্পল বলছি, একটা 10 লাখ টাকার বিল হলো, একটা জাহাজের একটা কন্টেইনারের পণ্যের বিপরীতে 10 লাখ টাকার বিল হলো। সেই বিলটা টাকাটা পরিশোধ করবে আমদানিকারক অনেক পরে, 2 বছর পরে পরিশোধ করবে। কিন্তু ব্যাংক বলছে আপনি 10 লাখ টাকা এখন দরকার, 10 লাখ টাকার বিলটা আমাকে দেন, আমি আপনাকে 9 লাখ টাকা দিচ্ছি, বাকি 1 লাখ টাকা কম দিচ্ছি ভাই, আমি 2 বছর পরে আপনার বিলটা কালেক্ট করে বাকি 1 লাখ টাকা আমার লাভ। তার মানে কম মূল্যে নির্দিষ্ট বিল কম মূল্যে কেনার মধ্য দিয়ে ব্যাংক যে বিনিয়োগ করে তাকে বলা হচ্ছে বিল ক্রয় ও বাট্টাকরণ। আবার অনেক সময় হয় বাট্টাকরণ বলতে কি বুঝি, অনেক সময় তোমার একজনের বিলটাকে আমদানিকারক বা রপ্তানিকারকের বিলটাকে নিয়ে সে নিজে ভাঙিয়ে নিয়ে নিজের মতো করে বাট্টাকরণ করে নিয়ে ব্যাংক তার দায়িত্ব পালন করে, সেখানেও একটা অংশ কমিশন হিসেবে ব্যাংক পায়, তাকে বলা হচ্ছে বাট্টাকরণ। অর্থাৎ পারচেজিং অ্যান্ড ডিসকাউন্টিং অফ বিলস ইজ অ্যানাদার ওয়ে অফ ব্যাংক ফান্ড। তো এগুলো হচ্ছে ব্যাংকের আগামের নানান পার্থক্য। এছাড়াও আমরা জানি যে ব্যাংক এই আগামগুলো দেওয়ার মধ্য দিয়ে তার মুনাফা অর্জনের উদ্দেশ্য পূরণ করে থাকে। আজকে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এটুকু পর্যন্ত আলোচনা করব। তার মানে আমরা যদি এই যে টপিকগুলো আলোচনা করলাম, এই টপিকগুলো ভালো করে পড়লে আগামী ক্লাসে আমি আশা করি এই চ্যাপ্টারটা শেষ করে দিতে পারবো। আমি সবার কাছে একটু অনুরোধ করব, সবার সামনে বই আছে এবং সেই বইয়ে আমার আলোচনা শোনার পাশাপাশি সেই বইয়ের সাথে মিলিয়ে এই বিষয়গুলো আলোচনা করতে হবে। আমি চেয়েছিলাম লাইভে এসে সবার সাথে যুক্ত হওয়ার জন্য, কিন্তু নেটওয়ার্ক দুর্বলতার কারণে আমাকে ক্লাস ভিডিও করে আপলোড করতে হচ্ছে, সেটাও বেশ সময় সাপেক্ষ ব্যাপার, এই কারণে বেশি ভিডিও করতে পারলাম না। আগামী ক্লাসে আমি আশা করি আরও ভালো করে ভিডিওটা আপলোড করে তোমাদের সামনে হাজির হতে পারবো। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে সেফ অ্যান্ড বি কনফিডেন্ট। থ্যাংক ইউ।